নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে 1963 খ্রিস্টাব্দে 1963 খ্রিস্টাব্দে নারী শিক্ষার বিকাশের জন্য শ্রী ভক্তবৎসলম কমিটি যে সুপারিশগুলো করেছিল সেই সুপারিশগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন শুরু করছি। গ্রাম, পার্বত্য এলাকা এবং পশ্চাৎপদ অঞ্চলের মেয়েরা নানা কুসংস্কারের শিকার, এবং শুধু কুসংস্কার না, বিভিন্ন বাধার সম্মুখীন হয় তারা। গ্রামাঞ্চলে মেয়েদের শিক্ষা দ্রুত প্রসারের উদ্দেশ্যে নারী শিক্ষার প্রতি উদাসীনতার কারণ অনুসন্ধানের জন্য জাতীয় নারী শিক্ষা পর্ষদ 1963 খ্রিস্টাব্দে একটি কমিটি গঠন করা হয়, যার সভাপতি হলেন শ্রী ভক্তবৎসলম। তার নাম অনুসারে কিন্তু এই কমিটিটির নাম হয়েছে ভক্তবৎসলম কমিটি। এই কমিটি নারী শিক্ষার উন্নতির জন্য যেসব সুপারিশ করেছিল সেগুলো এক এক করে আমরা আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে নারী শিক্ষার জন্য জনগণের সাহায্যে বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। তার মানে নারীদের, শুধুমাত্র নারী বা মেয়েদের শিক্ষার জন্য শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে বলা হয়েছে। কারণ সরকারের দিকে আমরা যদি তাকিয়ে থাকি, বিভিন্ন অজুহাতে সরকার বিভিন্ন সময়ে নারী শিক্ষার অগ্রগতির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেও সরকার কিন্তু ব্যাপকভাবে নারী শিক্ষার প্রসার কিন্তু ঘটাতে পারেনি। সেজন্য বলা হয়েছে যে বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে জনসাধারণের পয়সায় বা টাকায় বা জনসাধারণের প্রচেষ্টায়। 2 নাম্বার কি বলা হয়েছে? গ্রামাঞ্চলে শিক্ষিকা ও ছাত্রীদের জন্য ছাত্রাবাসের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হয়। প্রতিনিয়ত দূরে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে প্রত্যেক দিন মেয়েদের বা নারীদের শিক্ষা গ্রহণে অনেক ধরনের বাধা আসে, চলাফেরায় বাধা আসে, রাস্তায় সেফটির ব্যাপার থাকে। সেজন্য বলা হয়েছে যাতে মেয়েদের বা নারীদের শিক্ষায় কোনো বাধা না আসে সেজন্য তাদের ছাত্রাবাসের ব্যবস্থা করতে হবে। গ্রামাঞ্চলের শিক্ষিকা ও ছাত্রীদের জন্য ছাত্রাবাসের ব্যবস্থা, মানে ছাত্ররা তো পড়তে আসবে, তার জন্য ছাত্রাবাসের ব্যবস্থা করবে। এবং গ্রাম থেকে যেসব শিক্ষিকারা শিক্ষা দিতে আসবে তাদের জন্য কিন্তু বাসস্থানের কথা বলা হয়েছে। শিক্ষিকারাও থাকবে এবং ছাত্রীরাও থাকবে, এমন ধরনের ছাত্রাবাস তৈরির কথা কিন্তু বলা হয়েছে, কেউ যাতে অসুবিধার সম্মুখীন না হয়। 3 নাম্বার, শিক্ষিকা হবার জন্য মেয়েদের উৎসাহিত করতে হবে এবং চাকুরির ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে। এই জন্য কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু মেয়েদের কিন্তু সংরক্ষণ থাকে, কোঠা থাকে। কিন্তু কিসের জন্য কোঠা বা সংরক্ষণ করা হয়েছে? মেয়েরা যাতে এগিয়ে আসে, প্রত্যেকটি সেক্টরে যাতে মেয়েদের কন্ট্রিবিউশন বাড়ে, সেই জন্য কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হয়েছে। এই সুপারিশে আমরা তার কিছু জিনিস পাবো। 4 নাম্বার, সংসারী মহিলাদের জন্য গ্রামে আংশিক সময়ের জন্য শিক্ষকতা করার ব্যবস্থা করতে হবে। ব্রিজ কোর্স বা আংশিক সময় বলতে ডিস্টেন্সে কিছু পড়াবে, বা 6 মাসের কোর্স বা 3 মাসের কোর্স, 2 মাসের কোর্স। বিভিন্ন শিক্ষা মানে কি শুধুমাত্র বই পাঠ করা? ক্লাস 8, 7, 10, 11, 12 পাস করলাম, গ্র্যাজুয়েশন পাস করলাম, এটাই কি শিক্ষা? তা নয়। বিভিন্ন ধরনের আছে, টেইলারিংয়ের শিক্ষা আছে, হাতে কলমের কাজের শিক্ষা আছে, গৃহস্থলীর কাজের শিক্ষা আছে, বিভিন্ন ধরনের কাজের কিন্তু শিক্ষা আছে, যেগুলো আমরা ভোকেশনাল ট্রেনিংয়ে দেখি। সেই সব কিন্তু অল্প সময়ে কিন্তু অনেক কিছু মেয়েদের কিন্তু শেখানো হয়। সে শুধুমাত্র যে চাকরিই পাবে তার শিক্ষা দেব তা নয়, কিন্তু তাকে স্বাবলম্বী করে তোলার জন্য যাবতীয় যে ধরনের শিক্ষা দেওয়া প্রয়োজন আমরা সেই ধরনের শিক্ষার কথা কিন্তু বলছি। ভুল করেও শুধু ভাববেন না স্কুলে গিয়ে শিক্ষা ব্যবস্থার কথা, যে কোনো ধরনের শিক্ষা ব্যবস্থার কথা কিন্তু বলা হচ্ছে এখানে। 5 নাম্বার, দরিদ্র ছাত্রীদের স্কুল থেকে বিনামূল্যে পোশাক ও বইয়ের ব্যবস্থা করতে হবে। এখন তো সবাইকেই দেওয়া হয় প্রাইমারি সেকশনে, কিন্তু উচ্চ ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাটা যত সম্ভব নেই। ক্লাস 8 অবধি হয়তো আছে, কিন্তু তারপরে কিন্তু আর নেই। 6 নাম্বার, প্রাথমিক স্তরে সহশিক্ষার প্রচলন করতে হবে। 7 নাম্বার, বেসরকারি সাহায্যে স্কুল গৃহ নির্মাণ করতে হবে, যেটা বললাম। 8 নাম্বার, শিক্ষিকাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হবে, তারা সমাজে যাতে স্বীকৃতি পায়,
আমরা অনেকেই দেখি, অনেকেই বলি মেয়েদের শিক্ষা দিয়ে কি হবে, বিয়ের পরে শিক্ষা দিতে হবে না, স্বামীর ঘরে কাজ করবে, শিক্ষা দিয়ে কি হবে, মিছামিছি মেয়েদের পড়ানো, টাকা খরচা, এই জিনিসগুলো যাতে না হয় সেজন্য বলছে সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হবে, মেয়েরা যাতে মর্যাদা পায়। এক সময় কিন্তু আমাদের সবার উপরে কিন্তু মায়েদের, মেয়েদের, বোনেদের কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হতো, মর্যাদা দেওয়া হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সমাজের কুসংস্কার, কুপ্রথার কারণে, রক্ষণশীলতার কারণে আস্তে আস্তে কিন্তু মেয়েদের কিন্তু আমরা তাদের মর্যাদা একদম ধুলায় মিশিয়ে, যেটা বলে, ইয়ে করেছি, নষ্ট করে ফেলেছি, তাদের ঘরের মধ্যে বন্দি করে রেখেছি, পর্দা প্রথার ব্যবস্থা করেছি, তাদের কারোর সঙ্গে মিশতে দিতাম না। হ্যাঁ, সমাজের অবক্ষয়ের কারণে এগুলো হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে, সেগুলো যাতে না হয় তার দিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। 9 নাম্বার, নারী শিক্ষা বিষয়ে যাবতীয় কুসংস্কার ও রক্ষণশীলতা দূর করতে হবে। মেয়েদের শিক্ষা দিলে সংসারের ক্ষতি হবে, অমুক হবে, তমুক হবে, তারপর কারো ক্ষতি হবে, এই ধরনের কিন্তু কথা কিন্তু আমরা একসময় কিন্তু পেতাম, বর্তমানে পাই না। সমাজ আরও উন্নত হচ্ছে, মেয়েদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, প্রত্যেকটি সেক্টরে মেয়েদের সংযুক্তি বৃদ্ধি পেয়েছে। আস্তে আস্তে কিন্তু এই কুসংস্কার এবং রক্ষণশীলতা কিন্তু আস্তে আস্তে আমাদের সমাজ থেকে কিন্তু দূর হচ্ছে। কিন্তু আপনারা চিন্তা করে দেখবেন, গ্রামগঞ্জে এবং পিছিয়ে পড়া জনজাতিদের মধ্যে কিন্তু এই বিষয়গুলো দেখতে পারি, কুসংস্কার এবং রক্ষণশীলতা কিন্তু এগুলো খুব দেখতে পারি। মেয়েদের বাইরে বেরোতে দেবে না, পড়াশোনা করতে যেতে দেবে না, কারোর সঙ্গে মিশতে দেবে না। হ্যাঁ, একটা তাদের মধ্যে ভয় থাকে, যদি মেয়ে বাইরে গিয়ে যদি কোনো বিপদে পড়ে, তাদের দিকটাও খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় ভয় পাই, কিন্তু অনেকটা কিন্তু এখন দূর হয়েছে, আস্তে আস্তে আরও দূর হবে। 10 নম্বর, দুর্গম, পার্বত্য ও অনগ্রসর অঞ্চলে প্রয়োজনে অতিরিক্ত বেতন ও ভাতা দিয়ে শিক্ষক নিয়োগ করতে হবে। আমাদের মধ্যে একটি অনেক বিষয় আছে, যেমন আমার স্কুল আমার বাড়ির থেকে 34 কিলোমিটার মতো দূর। এর থেকে যদি বেশি দূর হতো আমি কিন্তু বাড়ির থেকে করতে পারতাম না, আমাকে ওখানে থাকতে হতো। সেজন্য যখন স্কুল চয়েস করা হয়, স্কুল চয়েস দেওয়া হয় আমাদের, আমরা কিন্তু চেষ্টা করি বাড়ির কাছে স্কুল চয়ন করা, যাতে আমাদের অসুবিধা না হয়, খাওয়া থাকার অসুবিধা হয় না। কিন্তু দেখুন, সবাই যদি বাড়ির কাছে পেতে চায়, তাহলে এই দুর্গম পার্বত্য অঞ্চলে, অনগ্রসর অঞ্চলে কে যাবে, কে বা গিয়ে থাকতে যাবে অসুবিধার মধ্যে? সেজন্য শিক্ষক শিক্ষিকাদের আকর্ষণ করার জন্য, আকর্ষিত করার জন্য অনেক সময় আগে হয়তো ছিল বেতন ও ভাতা দিয়ে, বিশেষ করে ওই অঞ্চলে গেলে তোমাকে এক্সট্রা আমরা 5,000 10,000 টাকা দেবো। টাকার কারণে কিন্তু অনেকে কিন্তু ওই দুর্গম পার্বত্য অঞ্চলে কিন্তু অনেকেই কিন্তু যেতে যাবে। কিন্তু এখন কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, সবাইকেই সমবেতন দেওয়া হয়। তোমার যদি না পোষায় তুমি চাকরিতে জয়েন করো না, কিন্তু তোমাকে যেতেই হবে। এখন ব্যাপারগুলো এরকম আছে, কিন্তু এই ইয়েটা করা হয়েছিল, রাখা হয়েছিল, এটা যে সুপারিশটি রাখা হয়েছিল। 11 নম্বর, গ্রামাঞ্চলের শিক্ষিকাদের শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তির জন্য অগ্রাধিকার দিতে হবে। মানে যেখানে আমরা ট্রেনিং নিতে যাব, বিএডই হোক, এমএডি হোক, ডিএলএডি হোক, বা যে কোনো সেক্টরে যখন আমরা শিক্ষকতা করব, তার যে ট্রেনিং নিতে যাব, বিশেষ করে গ্রামগঞ্জের থেকে যারা শিক্ষিকা আসবে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। 12 নম্বর, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলির সাহায্য প্রয়োজন। 13 নম্বর, বিদ্যালয় পরিদর্শনের জন্য মহিলা পরিদর্শক নিয়োগ করতে হবে, যাতে শিক্ষার মান উন্নয়ন হয় এবং অপচয় এবং অনুন্নয়ন হ্রাস পায়। বিদ্যালয় পরিদর্শনের জন্য বলতে আমরা যে স্কুলে চাকরি করি, মাসে হোক বা কয়েক মাস পর পর কিন্তু আমাদের এসআই স্যার এসে কিন্তু, বা যাদের যে ইয়ে আছে, উপরে হেড আছে, তারা এসে কিন্তু বিদ্যালয় পরিদর্শন করে যায়, সব কিছু খতিয়ে দেখে যায় যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তা ওই পোস্টে মহিলাদের নিয়োগের কথা বলা হয়েছে। মানে এসআই পদে শুধু যে ছেলে মানুষ হবে তা নয়, মহিলাও হতে হবে, এরকম কিন্তু বলা হয়েছে, এবং তার জন্য যা যা করণীয় সেই ব্যবস্থা কিন্তু করতে বলা হয়েছে। এবং যদি মহিলা পরিদর্শক আসে, তাহলে সে বুঝতে পারবে মেয়েদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে। কারণ আমরা কোয়েট স্কুলে পড়ালেও মেয়েরা কিন্তু আমাদের এসে কিন্তু বলবে না, স্যার আমার এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে। একটা ম্যাডাম যদি থাকে, তাহলে কিন্তু মেয়েরা কিন্তু ম্যাডামের কাছে গিয়ে কিন্তু তার সমস্যাগুলো কিন্তু তুলে ধরবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, মেয়েদের স্কুলে আসতে কোনো বাধা থাকবে না, কোনো সমস্যা হবে না।
14 নম্বর, নারী শিক্ষার যাবতীয় ব্যয়ভার কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করতে হবে। এটা তো বলার কিছু নেই, মেয়েরা যাতে তার শিক্ষা চালিয়ে যেতে পারে তার জন্য যত খরচ সব কেন্দ্রীয় সরকারকে নিতে বলা হয়েছে। 15 নম্বর, নারী শিক্ষাকে উৎসাহিত করার জন্য একে অবৈতনিক করতে হবে ও রাজ্য সরকারকে এই শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য কেন্দ্রের সাহায্যে আইন তৈরি করতে হবে। মেয়েদের শিক্ষা দিতেই হবে, না হলে তার দণ্ডনীয় অপরাধ। অনেক সময় আমাদের বাড়ির কারণেই কিন্তু মেয়েরা অনেক সময় অনেক জায়গায় কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে না। বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে মেয়েদের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এবং আইন প্রণয়নের মাধ্যমে কিন্তু শাস্তিও প্রদান করতে হবে যারা মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করবে। এই কথাই কিন্তু এখানে বলা হয়েছে, কারণ আইনের ভয়ে, জেল খাটার ভয়ে কিন্তু বাড়ির লোকেরা কিন্তু মেয়েদের কিন্তু শিক্ষা কেন্দ্রে কিন্তু দেবে। যেমন এখন নিয়মকানুন আছে, 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দিলে বাড়ির লোক বা যে বিয়ে করবে তাকেও কিন্তু জেল খাটতে হবে। এই ভয়ে কিন্তু অনেকে কিন্তু 18 বছরের নিচে মেয়েদের কিন্তু বিয়ে করে না। এই ভয়টা কিন্তু থাকতে হবে জনসাধারণের মধ্যে, তাহলে কি হবে, তারা কিন্তু সব ধরনের কাজ ঠিকঠাক করবে। ভয় না থাকলে কিন্তু কেউ কিছু ঠিকঠাকভাবে কাজ করবে না। সেই জন্য ভয় পাওয়ানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের কঠোর কঠোর আইন কিন্তু প্রণয়ন করতে হবে সব ক্ষেত্রে। 17 নম্বর, শিক্ষার্থীদের জন্য দিবা আহারের ব্যবস্থা করতে হবে। দিবা আহার বলতে এখন যেটা মিড ডে মিলের কথা বলা হচ্ছে, সে মিড ডে মিল পাওয়া হয়, এই মিড ডে মিলের কথাই কিন্তু বলা হচ্ছে, কারণ ক্ষুধা পেটে তো বিদ্যা অর্জন সম্ভব নয়। অনেকে গরিব বাচ্চা কাচ্চা ছেলেবেলে আছে যারা বাড়িতে সেরকম খাওয়া দাওয়াই জোটে না। সেই মিড ডে মিলের কোয়ালিটি যদি আমরা ভালো করি, ভালো দিই, তাহলে কিন্তু তারা কিন্তু শিক্ষা গ্রহণ করতে কিন্তু অবশ্যই আসবে। আমরা অনেক সার্ভে করে অনেক জায়গায় দেখেছি, আমরা বিভিন্ন স্কুলে যেদিন ডিম, যেদিন মাংস করা হয়, সেদিন যদি আগের থেকে বলে দিই, সেদিন দেখবেন কি হয়, ওই দিন কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু বেড়ে যায়। বিশেষ করে ডিমটা তো আছে আমাদের মিড ডে মিলে, এই ডিমটা কিন্তু যেদিন হয় সেদিন কিন্তু অল্প হলেও কিন্তু শিক্ষার্থী বেড়ে যায়, বাড়ে অল্প, এটা দেখা গেছে বিভিন্ন কারণে। তারপরে হলো এই মাঝখানে কোভিডের পরপরই পিএম পোষণে আমরা টাকা পেয়েছিলাম, সেখানে আমরা সপ্তাহে একদিন মাংস খাওয়াতাম। সেই যেদিন খাওয়াতাম সেদিন কিন্তু অটোমেটিক্যালি স্টুডেন্ট বেড়ে যেত। তারা কি মাংস খায় না বাড়িতে, ডিম খায় না? খায়, কিন্তু তাদের একটা আকর্ষণ থাকে যে বিদ্যালয়ে গেলে মাংস পাবো, ডিম পাবো, এই আকর্ষণে কিন্তু তারা আসে। বাড়িতেও খায়, কিন্তু তবুও তাদের একটা আনন্দ থাকে, স্কুলে খাওয়ার এই আনন্দ, তারা কিন্তু বাড়ে। আবার অনেকে আছে, অনেক ফ্যামিলি আছে যাদের মাংস খেতে পারে না, টাকা পয়সা নেই, তারা তো অন্ততপক্ষে ওই মাংস খাওয়ার লোভেই তো তারা পড়াশোনা করতে আসবে, অল্প হলেও তো তারা শিখবে। সবার তো পক্ষে সম্ভব নয় প্রত্যেক সপ্তাহে মাংস খাওয়া, সবার তো টাকার পরিমাণ তো সমান নয়। স্কুলে যদি আমরা ভালো মতো খাওয়াই, সে খাওয়ার জন্যই তো স্কুলে আসবে। আর যতক্ষণ ক্লাসে বসে থাকবে, আমরা যদি ঠিকঠাক পড়াই, অল্প হলেও তো তারা পড়াশোনাটা শিখবে। এইভাবেই কিন্তু তাদের কিন্তু আস্তে 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 পিছিয়ে পড়ার থেকে কিন্তু আমরা মূল স্রোতে কিন্তু নিয়ে আসতে পারবো। এটি কিন্তু যে কথাটা বললাম, এটা মেয়েদের কথা বললাম না, এটা ওভারঅল কথা বললাম, শিক্ষার্থীদের দেখা গেছে এটা। 17 নম্বর, শিক্ষার্থীদের জন্য দিবা আহারের ব্যবস্থা করা, এটা বললাম। 18 নম্বর, বিবাহিত শিক্ষক মহিলাদের বিদ্যালয়ে সংক্ষিপ্ত সময়ের প্রশিক্ষণ দিয়ে গ্রামের বিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করতে হবে। কেন ব্যবস্থা করব? শিক্ষিকাদের কেন গ্রামে আমরা পাঠাবো? তাহলে তাদের দেখে সমাজের লোকদের চোখ খুলবে যে না, মেয়ে হয়েও সে চাকরি করছে, টাকা উপার্জন করছে, তাহলে আমার মেয়েও পাবে। এবং মেয়েরাও সেই ম্যাডামের মতো হওয়ার চেষ্টা করবে এবং সে তার শিক্ষাটা ভালোভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করবে। 19 নাম্বার, বিদ্যালয়ের নিকট বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করতে হবে শিক্ষিকাদের জন্য। আবার একই কথা, শিক্ষিকারা কেন দূর থেকে এসে, দূরে গ্রামগঞ্জে এসে থেকে পড়াশোনা করবে? তার যদি সমস্যা হয়, থাকা খাওয়ার সমস্যা, যাতায়াতের সমস্যা যদি হয়, তাহলে কিন্তু সে বেশি দিন ধরে কিন্তু আর সেই জায়গায় কিন্তু পড়াবে না। সে যে কোনো ধরনের, শুধু থাকা খাওয়ার সমস্যা হলো না, রাজনৈতিক কোনো সমস্যা হতে পারে, লোকাল এরিয়াতে তাকে যদি উত্তপ্ত করে বা ভয় দেখায়, তাহলেও কিন্তু সে থাকবে না ওখানে। শুধু টাকা পয়সার মূল্য বিচার করলে হবে না। একটি মেয়ে এক জায়গা থেকে এসে আরেক জায়গায় থাকবে, তার সেফটি থাকবে না। তার যদি সেফটি না থাকে, তাহলে কিন্তু সে সেখানে পড়াতেও যাবে না। তাহলে এই সব কিছু ব্যাপারগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে। 19 নাম্বার, বিদ্যালয়ের নিকট, এটা তো বললাম। 20 নাম্বার, সর্বোপরি নারী শিক্ষার বিষয়ে কুসংস্কার দূর করতে সমাজের মানুষদের এগিয়ে আসতে হবে। মানে মেয়েরা যে সমাজের বোঝা নয়, মেয়েদের শিক্ষা দিলে যে
পরিবারের এবং সমাজের যে উপকার আসবে, এটা কিন্তু মানুষদের বুঝতে হবে। এবং শুধুমাত্র কুসংস্কারের অজুহাত দেখিয়ে মেয়েদেরকে পড়াশোনার থেকে, শিক্ষার থেকে বা সমাজে এগিয়ে যাওয়ার থেকে যদি আমরা বিরত থাকি, তাহলে কিন্তু হবে না। যারা শিক্ষিত ব্যক্তি আছি, যারা আছেন, তাদেরকে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং সবাইকে বোঝাতে হবে পড়াশোনার বা শিক্ষিত হওয়ার গুরুত্ব কতটা। তাহলে কিন্তু আমাদের নিজের সঙ্গে সঙ্গে সমাজেরও কিন্তু উন্নতি কিন্তু উন্নতির অগ্রগতি কিন্তু অনেক বেশি হবে। তাহলে এই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা রাখছি আলোচনাটি ভালো লেগেছে। আমাদের কমেন্ট করে জানান যে আপনাদের আলোচনাগুলো ভালো লাগছে কি ভালো লাগছে না। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।